বাঙালির এক সন্তান এখানে 1800 শতকে 1887 সালে হয়তো এখানে এসেছিলেন। কে বলুন? 2024-এর ডিসেম্বর মাসে এই এডিনবার্গে আমার যাওয়া হয়েছিল দ্বিতীয়বারের জন্য। এবারে যেন চেষ্টা করলাম এডিনবার্গের আরেকটু কাছে যাওয়ার, আরেকটু কাছ থেকে পথগুলি দেখার আর গলিগুলি চেনার। কিন্তু সত্যি বলবো, এডিনবার্গ এবারও আমার কাছে দুর্ভেদ্য আর দুর্বোধ্য। এডিনবার্গ থাকবে এরকমই রহস্যে মোড়া, তবে বাঙালি যতবারই যাবে পাবে নতুন কিছুর সন্ধান। এডিনবার্গের আকাশে সূর্য উঠবে উঠবে, আর আমিও তাই বেরিয়ে পড়েছি সেই আকাশের রঙের খোঁজে। সবাইকে নমস্কার, সুপ্রভাত। আমি সৌমি বং ট্রটার এডিনবার্গ থেকে। চলুন শুরু করা যাক আজকে আরেকটা নতুন দিন। এই হচ্ছে সকালের এডিনবার্গ। এখন বাজে সকাল 8:20। ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়, আর তখন একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল, তাই একটু পরেই বেরোলাম। খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। আমি যাচ্ছিও একটা ভিউ পয়েন্টে, নাম ক্যালটন হিল। এই যে ক্যালটন হিলের কথা বললাম যেখানে আমি যাচ্ছি, এটাও কিন্তু একটা বিখ্যাত ভিউ পয়েন্ট বা দেখার জায়গা। কি দেখবেন? দেখবেন এডিনবারা শহরকে। ওখান থেকে উত্তর সাগরও দেখতে পারবেন। উত্তর সাগরের মোহনাতেই এই এডিনবারা শহর অবস্থিত। আর দেখতে পারবেন কিভাবে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় স্কটল্যান্ডের এই রাজধানী, এই গথিক শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে এক স্তব্ধতা, এক স্নিগ্ধতা। আর তার কিছুটা ঝলক হয়তো এখনই আপনারা পাচ্ছেন শহরের আকাশে। ইউরোপে এই হপ অন হপ অফ বাস ট্যুর কিন্তু ভীষণ প্রচলিত। দেখুন, স্টুডেন্টরা এবং বর্ষিয়ান নাগরিকরা যাবেন 16 পাউন্ডে, প্রাপ্তবয়স্কদের জন্য 18 পাউন্ড, আর বাচ্চারা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছি প্রিন্সেস স্ট্রিট গার্ডেনে। আপনারা চেনেন এখন এই জায়গাটা। এখানেই কিন্তু আমরা এসেছিলাম ক্রিসমাসের মেলা দেখতে, আর আমি হেঁটে যাব বাগানের মধ্যে দিয়ে। প্রিন্সেস স্ট্রিট গার্ডেন ছাড়াও এখানে রয়্যাল বোটানিক গার্ডেন কিন্তু বিখ্যাত। আমার মনে হয় হপ অন হপ অফ বাসগুলি ওখানেও আপনাদেরকে নিয়ে যাবে। আর দেখে নিন সকালের এডিনবার্গের স্কাইলাইন। একদম বাগানের মাঝখান দিয়ে হেঁটে যাবেন, তাহলে কিন্তু অনেক এখানে মনুমেন্ট, স্ট্যাচু, অনেক কিছু রয়েছে দেখবার মতো। একদম মাঝখান দিয়ে হেঁটে যাবেন। আমি তো সাইডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ওই যে দূরে যে রোমান ভগ্নাবশেষটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু ক্যালটন হিল। এই দেখুন ট্রাভেল লজ। ট্রাভেল লজ মোটামুটি একটা ইকোনমিক স্টে। পৌঁছে গিয়েছি ক্যালটন হিল। সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। এখানে পুরো ইতিহাসটা দেওয়া আছে, কি করে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই জায়গাটা সৃষ্টি হয়েছে। পাহাড়ে আসলে বোঝা যায় যে শারীরিকভাবে কতটা ফিট রয়েছি। তো সেই অবস্থা খুব একটা ভালো না। খুবই সামান্য উপরে উঠতে হবে, আর তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন এই মনুমেন্টগুলো। পেছনে স্কটিশ হাইল্যান্ড উঁকি মারছে। স্কটিশ হাইল্যান্ড এত সুন্দর, আগের বারে যখন এসেছিলাম, সত্যি কথা বলতে মুগ্ধতা থেকে আপনার বিরাম নেওয়ার কোনো অবকাশ থাকবে না। খুব সুন্দর একটা ভিউ, নর্থ সির ভিউটা পুরো পাবেন। আমি আরেকটু বড় করে দেখাই। প্রকৃতি আর ইতিহাস এই দুই নিয়ে ক্যালটন হিল। সামনে দেখছেন ন্যাশনাল মনুমেন্ট, আর তার পাশেই রয়েছে নেলসন মনুমেন্ট। চাইনিজদের আমি দেখি ভীষণ গ্রুপ ট্যুর করতে, তবে আপনাদেরকে বলে দিই কোনো প্রয়োজন কিন্তু নেই। আমি হেঁটে আসলাম মাত্র 15 মিনিট শহরের কেন্দ্র থেকে। কালকে যেমন গিয়েছিলাম ডিন ভিলেজে, সেটাও কিন্তু ছিল মাত্র 15 মিনিটের হাঁটা। সব কিছুই ভীষণ কাছাকাছি। যেগুলো একটু দূরে তার জন্য পেয়ে যাবেন উবার। এছাড়াও রয়েছে এখানে হপ অন হপ অফ বাসের সুবিধে। নেপোলিয়নের যুদ্ধ বা নেপোলিয়নিক ওয়ার্সের সময় মারা যাওয়া স্কটিশ সৈন্যদের স্মরণে তৈরি হচ্ছিল প্রাচীন গ্রিসের পার্থেননের অনুকরণে এই স্কটল্যান্ডের ন্যাশনাল মনুমেন্ট, যা আজকে অনেকে বলে স্কটল্যান্ডের অপমান, কারণ অর্থের অভাবে এই নির্মাণ কাজ অসমাপ্ত রয়ে গেছে।
আমি নেমে যাচ্ছি এখন, কারণ আমার ইচ্ছে আছে একটুখানি হলিউড প্যালেস আর আর্থার সিটের দিকে যাওয়ার। হেঁটে যাচ্ছি এখন বিখ্যাত স্কটিশ দার্শনিক ডগাল স্টুয়ার্টের স্মৃতির উদ্দেশ্যে তৈরি এই মনুমেন্টের পাশ দিয়ে। ন্যাশনাল মনুমেন্টের পাশে আপনাদের দেখিয়েছি নেলসন মনুমেন্ট, যেটা একটা নেলসন কলাম বলে কিন্তু লন্ডনেও রয়েছে। একই ব্যক্তির উদ্দেশ্যে কিন্তু দুটোই বানানো। মনে হচ্ছে একেবারে এডিনবার্গ শহরের শেষ প্রান্তে চলে এসেছি। সেই ওইখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু এসে পৌঁছানো এখানে। এখান থেকে কিন্তু হেঁটেই যেতে পারবেন হলিউড প্যালেস বা আর্থার সিট। আমার হাতে সময় নেই, বাচ্চারা উঠে যাবে, তাই আমি ক্যাব নিয়ে নিয়েছি। খুব বেশি ভাড়া নেবে না ক্যাব নিলেও, কিন্তু আপনারা চেষ্টা করবেন হেঁটে যাওয়ার, এত সুন্দর জায়গা তো। আর আমি ক্যাবে করে আসলাম বলে জায়গাটা দেখতে পেলাম। দেখুন, পেছনে হচ্ছে পুরো স্কটিশ হাইল্যান্ড আর সামনে প্যালেস। অসাধারণ সুন্দর লাগছে দেখতে। যখন রাজপরিবার থাকে না, তখন এই প্রাসাদটি কিন্তু খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। আপনাদের যেটা বলছিলাম, এডিনবার্গের শেষ প্রান্ত, ওই শেষ প্রান্ত থেকেই কিন্তু আমাকে নিয়ে আসলো। আমি কিন্তু শহরের দিকে আর যাইনি। এই দিকেটা হচ্ছে স্কটিশ পার্লামেন্ট। এটারও কিন্তু স্থাপত্য অনবদ্য, অবশ্যই ভালো করে সামনে দাঁড়িয়ে দেখবেন। আমি এগুলো আগে দেখে গেছি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো করে। আর পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে আর্থার সিট। না, এখন বেজে গেছে প্রায় সকাল 9:30। আমাকে ফিরে যেতে হবে। ছেলে মেয়ে উঠে গেছে এতক্ষণে। একটা বাগান আছে একটা এখানে, ওই যে ওখান থেকে কিন্তু শুরু হয়েছে স্কটিশ পার্লামেন্ট। দেখুন, বেশ অন্যরকম একটা স্থাপত্য। আর এই সোজা হেঁটে গেলে পরে মানে রয়্যাল মাইল হচ্ছে ক্যাসেল, এডিনবার্গ দুর্গ থেকে এই হলিউড প্যালেস, এই পুরোটাই হচ্ছে রয়্যাল মাইল। এই প্রাসাদে ঢোকার জন্য একটা প্রবেশ মূল্য দিতে হবে। বড়দের জন্য সেটা 11 পাউন্ড আর 5 বছরের ওপরের বাচ্চাদের জন্য সেটা 7 পাউন্ড। এই হলিউড হাউস প্রাসাদটি স্কটল্যান্ডের রানী মেরির বাসভবন ছিল। তবে বর্তমানে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো স্কটল্যান্ডে ব্রিটিশ রাজার সরকারি বাসভবন হয়ে গিয়েছে এই প্রাসাদটি। প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে এটি রাজকীয় কাজকর্মের জন্য ব্যবহৃত হয়। স্কটল্যান্ডে যে কোনো সরকারি অনুষ্ঠানের জন্য ব্রিটিশ রাজা বা রানীরা এটি ব্যবহার করে আসছেন। টিকিট অ্যান্ড এন্ট্রান্স। আকাশটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। ভাগ্যিস বেরিয়েছিলাম। হ্যাঁ, মাল্টাতে আর এই স্কটল্যান্ডে দেখলাম কি অসাধারণ স্থাপত্য পার্লামেন্টের। কিন্তু আমাদের দেশে ভাবুন, বাইরের স্থাপত্য কে দেখবে, ভেতরেই এত মজার কাজকর্ম হচ্ছে। আর এটা দেখুন, এটা হচ্ছে আর্থার সিট, এডিনবার্গের অন্যতম আকর্ষণ। এটাও একটা ভিউ পয়েন্ট বলতে পারেন। সবাই হাইকিং করে ওপরে ওঠে আর ওখান থেকে এডিনবার্গ শহরকে দেখে। বুঝতেই পারছেন, রয়্যাল মাইলের এই শেষ প্রান্তে এসে পৌঁছলে আপনার 3টে জায়গা দেখা হয়ে যাবে। একটা হলিউড প্যালেস, আর তার ঠিক উল্টো দিকেই স্কটিশ পার্লামেন্ট, এবং সামনে তাকালেই কিন্তু আর্থার সিট। এইদিকে দোকানপাট এখনো খুব একটা খোলেনি। এখানেও প্রচুর ওই কেনাকাটারই দোকান। আর একবার দেখিয়ে দিই স্কটিশ পার্লামেন্ট। আপনাদেরকে বারবারই বলছি যে খুব অনবদ্য একটা স্থাপত্য। এইটা হচ্ছে পুরনো স্কটিশ পার্লামেন্ট, আর ওটা হচ্ছে নতুনটা।
মিউজিয়াম অফ এডিনবার্গ। রাস্তা দিয়ে হাঁটলে কত কিছু চোখে পড়ে। বেক হাউস ক্লোজ, বেক হাউস ক্লোজ। ভেতরে লোকজন আছে, গেলে পরে যদি মারধর করে দরকার নেই। এটাও খুব বিখ্যাত একটা পাব। 1820 সালে এটা শুরু হয়েছিল। আগে তো এগুলোকে মানে টাভার্ন বলা হতো, যেখানে পথিকরা থাকতো এসে। আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম এডিনবার্গের ভূগর্ভস্থ জীবনের ইতিহাস, আর সেই ইতিহাস থেকেই পেয়েছিলাম কিছু শব্দ, যেমন ক্লোজ, সংকীর্ণ রাস্তা। আবার আজকে দেখছি ওয়াইন্ড। এটা কি? এটা হচ্ছে পুরনো স্কটিশ শহরগুলোর ঢালু পথ, যা সাধারণত বড় রাস্তাগুলোকে সংযুক্ত করে। এই যে এটা একটা জায়গা পেলাম, যদিও সময় নেই আমার, আপনাদেরকে দেখিয়ে দিই। ট্র্যাডিশনাল স্কটিশ ব্রেকফাস্ট, একটু কিন্তু ইংলিশ ব্রেকফাস্টের থেকে আলাদা। এখানে কিন্তু ওই হ্যাগিস রয়েছে, আর আমি ব্রেড দেখতে পেলাম না, ঠিক আছে। বাকি একটা স্পুন আছে, স্পুন হচ্ছে কেকের মতো, বা কি বলবো, আমি খাইনি, মিষ্টি জাতীয় একটা খাবার। তবে মন পরিবর্তন করলাম, কারণ কৌস্তবের সাথে কথা হলো, ও আর বাচ্চারা ডিম পাউরুটি খাবে, ভীষণই বোরিং ওরা, কিন্তু আমার জীবনে একটুখানি অ্যাডভেঞ্চার দরকার, তাই আমি ঢুকে পড়লাম এখানে। সেই হ্যাগিস, এবার কিন্তু এটা পাউরুটির মাঝখানে। মোদ্দা কথা, হ্যাগিসকে আপনি পাবেন বিভিন্ন রূপে, তাই আপনি যদি খাওয়ার ব্যাপারে আমার মতো অ্যাডভেঞ্চারাস হন, তাহলে একবার খেয়ে দেখতেই পারেন। হাঁটছি আমি রয়্যাল মাইল ধরে সেন্ট জাইলসের দিকে। যখনই কোনো নতুন জায়গায় গেছি, সেই জায়গার রাস্তা ধরে হেঁটে বেরিয়েছি, সেখানকার আনাচে কানাচে অলিতে গলিতে ঘুরে বেরিয়েছি। আর এডিনবার্গ শহরটাও কিন্তু বাদ যাবে না। পাশ দিয়ে চলে গেল এডিনবার্গের লাইব্রেরি। তবে কৌস্তবের ফোন চলে আসাতে আমি ক্যাব নিয়ে নিয়েছি, আর আমাদের আজকে সারাদিনের একটা বড় পরিকল্পনা রয়েছে, সেটাকেও তো আমাদের এক্সিকিউট করতে হবে। দূরে নর্থ সি। এবারে এডিনবার্গে প্রচুর ঘুরেছি, প্রচুর হেঁটেছি, কোনো জায়গায় প্রায় বাদ রাখিনি। বিশেষ করে আমি সকালবেলাও দেখলেন আমি বেরিয়ে অনেকটা কিছু দেখে এসেছি, তাই ব্লগগুলো হবে একটু বড় বড়, আর তার সাথে একটু পারিবারিক সময়ও আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। কেমন লাগছে আপনাদের একটু বলবেন, বিরক্তিকর লাগলেও নির্দ্বিধায় বলবেন, সেটাও কিন্তু আমার কাজে সহায়তা করবে। আর পাশে দেখতে পাচ্ছি জনি ওয়াকার হুইস্কির একটি দোকান। এডিনবারার সাথে এই ব্র্যান্ডটির রয়েছে গভীর ঐতিহাসিক সম্পর্ক। স্কটল্যান্ডেই কিন্তু এই ব্র্যান্ডের উৎপত্তি, কিলমারনক শহরে। আর ওই দেখুন, আকাশ ছুঁয়ে রয়েছে যেন এডিনবার্গের দুর্গ। স্কটল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দুর্গগুলোর মধ্যে এটি একটি। এডিনবারা শহরের কেন্দ্রে একটা বিশাল পাহাড়ের ওপর দাঁড়িয়ে, যা দূর থেকে যে কোনো জায়গা থেকে সহজেই দেখা যায়। তো রাস্তা ইউনিভার্সিটির গা ঘেঁষে আপনাকে উঠতে হবে, আর রাস্তাটা একবার দেখুন, ওরে বাবা, পুরো একদম খাড়া রাস্তা। বাবা, কৌস্তবের দম আছে, দুটো বাচ্চাকে নিয়ে উঠছে, তাতেও আমার থেকে অন্তত 500 মিটার দূরে এগিয়ে আছে। 1 মিনিট দাঁড়িয়ে নিজের পিঠটা চাপড়ে নিলাম, কারণ ভাগ্যিস আমি আর্থার সিটে উঠিনি। একদিনে ক্যালটন হিল, আর্থার সিট, আর তারপরে এডিনবার্গের দুর্গ, না অসম্ভব একেবারেই না। কিন্তু দেখছেন তো আমার ফিটনেসের অবস্থা, আপনাদের কি অবস্থা জানাবেন কমেন্ট বক্সে। পৌঁছে গেছি এডিনবার্গ ক্যাসেল। এই দেখুন এখানকার অবস্থা, সব বৃষ্টি, তাই ছাতা মাথায় দিয়ে, বাহ বেশ বেশ। কফি, ফিশ অ্যান্ড চিপস, ফিশ অ্যান্ড চিপস কিন্তু এখানে বেশ মোড়ে মোড়ে রয়েছে, এটা খুব ভালো লাগছে দেখতে। আমার সামনে আমাদের ক্যাসেল। আগেরবারে যখন স্কটল্যান্ডে এসেছিলাম তখন আমাদের ক্যাসেল দেখা হয়নি, তাই এটা একটা বিশেষ প্রাপ্তি এবারে। আগেরবারে ক্যাসেলের টিকিট পাইনি, কারণ আমরা একদম দিনের দিনে এসেছিলাম, আর সেই সময় আর টিকিট পাইনি। এইবার আমরা একদিন আগে অনলাইনে টিকিট করে নিয়েছিলাম, 4টি টিকিট। স্লট দিয়ে দেবে, আমাদের স্লট হচ্ছে 10:30 থেকে 11টার মধ্যে।
তো আমরা এখন ঢুকে পড়ছি ক্যাসেলে। এই কোডটা স্ক্যান করে আপনি একটা ম্যাপ মোবাইলে নিয়ে নিতেই পারেন, যেটা আপনার পথ নির্দেশনার ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে। তবে তারপরে যে ব্যাপারটা আমরা জানতে চাইবো যে এডিনবরা ক্যাসেল কেন এত বিখ্যাত। এই দুর্গ 900 বছরের ইতিহাস রয়েছে এই দুর্গকে ঘিরে। সিংহ দরজাগুলি দেখুন, একেবারে ক্যাসেল। এই যে এগুলো আগে নামিয়ে দেওয়া হতো শত্রুদের আটকানোর জন্য। আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে কিন্তু উঠলাম। দেখা যাচ্ছে স্কট মনুমেন্ট। প্রায় 1000 বছরের পুরনো এই দুর্গের ভূমিকা পরিবর্তিত হয়েছে বিভিন্ন সময়। রাজকীয় বাসভবন থেকে সামরিক দুর্গ, আর তারপরে আজকে পর্যটন আকর্ষণ, আর দূরে দেখা যাচ্ছে উত্তর সাগর। এই পাহাড় সমুদ্র দেখলেই বাঙালি পাগল হয়ে যায়, দীপুদার নস্টালজিয়ায় ভোগে আর কি। তো আমারও সেই অবস্থা। আর এখন আমরা হাঁটছি, আসলে দেখব এখানকার বন্দিশালা। শুধু বন্দিশালা বললে অবশ্য ভুল হবে, বলতে হবে কুখ্যাত বন্দিশালা, কারণ এখানে প্রচুর যুদ্ধবন্দীদের আটকে রাখা হতো। 1700 এবং 1800 শতকে এখানে ফ্রান্স, আমেরিকা, স্পেন, এমনকি ভারতেরও কয়েকজন বন্দী ছিল। না, প্রিজনের ব্যবস্থা এমনি খারাপ না। দেখলেন তো কি কারণে শাস্তি পেয়েছিল তারা? গার্ড দেওয়া অবস্থাতে স্বাভাবিক ছিল না। জনি ওয়াকারের দেশে তো এগুলো আর অস্বাভাবিক না। কিন্তু রেগে গেলে পরে আবার প্রাণ চলে আসে স্টোনের মধ্যে। এডিনবরার প্রথম ব্লগে আপনাদের মাটির নিচে ভোল্ট ঘুরিয়েছিলাম। এখনো কিন্তু আমরা সেরকমই একটা ভূগর্ভস্থ কক্ষে রয়েছি। আর এই দেখুন কারাগারের দরজা। এই দরজার পেছনে কত শত বন্দি জীবন কাটিয়েছে ভাবুন। HMS জর্জ ব্রিটিশ নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনার সাক্ষী। বাকি সবকিছুর মতনই জালিয়াতিরও কিন্তু একটা ইতিহাস আছে। সেই সময়ও লোকজন নোট জাল করত। এখানে বলা হচ্ছে মধ্যযুগীয় ডানজেন বা অন্ধকূপের ইতিহাস সম্পর্কে। এডিনবরার পুরো মধ্যযুগটাই কিন্তু ছিল এই মাটির নিচের অন্ধকার পৃথিবীটাকে ঘিরে, যেখানে যুদ্ধবন্দী, ষড়যন্ত্রকারী, অপরাধী এমন মানুষদের আস্তানা ছিল সেইখানে। ওয়াটারলুর যুদ্ধ ইউরোপের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যে যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট চূড়ান্তভাবে পরাজিত হন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ঘোড়া নিয়ে সৈনিকরা কিভাবে বেরোতো তার একটা প্রদর্শনী এখানে। এসো পাপা এসো, শুধু কোলে ওঠার তাল করলে পরে হবে? বাবা সামনে আছে। এখন যে কামানটা দেখছেন এই কামানটা তৈরি হয় 1500 শতাব্দীতে, আর তৈরি হয়েছিল বেলজিয়ামে। সেই সময়কার সবচেয়ে শক্তিশালী কামানগুলির মধ্যে এটি একটি। একটু খারাপ হয়ে যাওয়াতে এখন এটি প্রদর্শনীতে। আর এখানে বলে রাখি, প্রতিদিন দুপুর 1টার সময় দুর্গ থেকে একটি কামান দাগা হয়। এই প্রথাটি চলে আসছে 1861 সাল থেকে। একসময় নাবিকদের সময় জানানোর জন্য এই ব্যবস্থা ছিল। এটাকে বলা হয় বিশ্ববিখ্যাত 1 o'clock গান। দুর্গের ভেতরেও রয়েছে এডিনবার্গ ডানজেনের কথা, কারণ এটা এডিনবার্গের এক অবিচ্ছেদ্য ইতিহাস। এডিনবার্গের অন্ধকার অতীতের গল্প, যা বর্তমানে এডিনবার্গ ডানজেন নামে একটি লাইভ শো এর মাধ্যমে, নাটকের উপস্থাপনার মাধ্যমে পর্যটকদের দেখানো হয়। মানে আজকে সেই অতীত হয়ে দাঁড়িয়েছে পর্যটনের একটা অংশ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের উদ্দেশ্যে তৈরি স্কটিশ স্মৃতিসৌধ। আপনাদের সকালবেলায় দেখিয়েছিলাম টলবুথ পাব। ওখানে থাকার কথা টলবুথ কারাগার, মানে একসময় ছিল সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ধরা হয় এডিনবরার রাজপথে। ডানজেন শব্দের অর্থ অন্ধকার, ভয়ানক, ভূগর্ভস্থ কারাগার, যেমন টলবুথ কারাগার, মেরিস কিংস ক্লোজ বা গতকাল যে ভূগর্ভস্থ জায়গাগুলি আপনাদের ঘুরিয়েছি, সব কিছু মিলেই এডিনবার্গ ডানজেন।
এখন দাঁড়িয়ে আছি অনার্স অফ স্কটল্যান্ড এই বিল্ডিংটির সামনে। এর ভেতরে রয়েছে স্কটল্যান্ডের সবচেয়ে পুরনো রাজমুকুট, রাজদণ্ড, রাজকীয় তরবারি আর বহু বিতর্কিত স্টোন অফ ডেস্টিনি। ব্রিটিশদের কর্মকাণ্ডের আপনাদের আরেকটা গল্প বলি। 1950 সালে 4 জন স্কটিশ ছাত্র লন্ডনে এসে ওয়েস্টমিনিস্টার অ্যাবে থেকে স্কটিশদের স্টোন অফ ডেস্টিনি নিয়ে চলে যায়। আমি এটাকে চুরি বলবো না, এই পাথরটি আসলে স্কটল্যান্ডের রাজাদের অভিষেকের জন্য ব্যবহৃত হওয়ার একটা ইতিহাস রয়েছে, যেটা 1296 সালে ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড স্কটল্যান্ড থেকে চুরি করে লন্ডনে নিয়ে এসেছিলেন। 1950 সালে ওই ছাত্ররা এটা স্কটল্যান্ডে ফিরিয়ে নিয়ে যায়, আবার সেই পাথরটাকে সেখান থেকে নিয়ে আসা হয় লন্ডনে। শুধু তাই নয়, এবং তারপরে রানী এলিজাবেথের অভিষেকের সময়ও কিন্তু ব্যবহৃত হয়। আপনারা ভাবুন, স্কটিশদের পাথর সেটা তারা নিয়ে আসছে এবং তারপরে ব্যবহারও করছে। তারপরে 1996 সালে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে সেটা স্কটল্যান্ডকে ফিরিয়ে দেয়। মানে ভাবতে পারছেন? তবে সেই 4 ছাত্রের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। আর আমরা কি আশা করতে পারি এভাবে একদিন কোহিনূরটাও পেয়ে যাব? কিন্তু এখানে একটা গভীর প্রশ্নের উৎপত্তি হচ্ছে, সব দিয়ে দিলে টাওয়ার অফ লন্ডন আর ব্রিটিশ মিউজিয়াম চলবে কি করে? এই যে পরীক্ষা কাটা কুমিরগুলো এখন নেই অবশ্য। এডিনবার্গে কিন্তু বলবো সব জায়গায় বাথরুমের সুবিধাটা রয়েছে। যে কোনো দর্শনীয় জায়গায় আপনি ভেতরে যান, বাথরুম পাবেন। রাস্তাঘাটেও কিন্তু দেখতে পাচ্ছি পাবলিক টয়লেটের একটা নির্দেশনা কিন্তু রয়েছে। পুরো হগওয়ার্টসের দেশ। যে বাজনাটি বাজাচ্ছেন ভদ্রলোক, তার নাম ব্যাকপাইপ, আর যে পোশাকটি পরে আছেন সেটা স্কটিশদের জাতীয় পোশাক কিল্ট। আর আমরা ঠিক গতকালের মতো সেই একই জায়গায়। হ্যাগিসটা এক এক জায়গায় এক এক রকম পাচ্ছি। সস্তা দিয়ে খাও, ভালো লাগে। আচ্ছা, মনে হচ্ছে হ্যাগিস অনেক রকমের হয়, বেকডও হয়, ভেজও হয়। এটা হচ্ছে নন ভেজ আর ফ্রাইড। এখন খাচ্ছি এটা আমিষ হ্যাগিস, আর এখানে ব্যবহৃত হয় ভেড়ার কলিজা মানে লিভার, যেটা আমরা অনেকেই খাই মুরগির মাংসে, তার সাথে ভেড়ার ফুসফুস, হৃৎপিণ্ড সব মিশিয়ে। প্রেমে পড়ে যাওয়ার মতো খাবার তো আমার মনে হয়নি, তাও আমি জানি না কেন সকাল বিকেল আমিষ নিরামিষ বেকড ফ্রাইড সব কিছু খেয়ে যাচ্ছি, সব রকমের হ্যাগিস খাচ্ছি। তবে যেটা প্রেমে পড়ে যাওয়ার মতো সেটা হচ্ছে এখানকার গথিক স্থাপত্য শৈলী, এখানকার এই হ্যারি পটারময় এক আলো আধারী পরিবেশ, আর এখানকার পথে পথে রহস্য রোমাঞ্চে ভরা একটা অদ্ভুত ভাইব। বিখ্যাত লেখিকা জে.কে. রাউলিং এডিনবারা শহরে বসেই হ্যারি পটার সিরিজের অনেকটা অংশ লিখেছিলেন। মনে করা হয় যে এই ক্যাফেটি, মানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, দ্য এলিফ্যান্ট হাউস ক্যাফে, এখানে বসেই উনি হ্যারি পটার সিরিজের প্রথম বই, কোনটা, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন, সেই বইটি লেখেন। তবে এখানে স্পষ্ট লেখা আছে ক্যাফেটি স্থানান্তরিত হয়ে গেছে, আমরা সেখানেও যাব। আর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমরা ঢুকে পড়লাম, ইচ্ছে ছিল না বিশেষ আমার, তাও স্কটল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামে। কারণ মিউজিয়াম বা জাদুঘর শুনলেই মনে হয় সবচেয়ে ক্লান্তিকর বা বোরিং জায়গা, কিন্তু জানতে পারি কত অজানা ইতিহাস, ভাবুন। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে, প্লিজ 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 চুপ কর চুপ কর চুপ কর। এই যে কয়েন হোর্ড বা বলতে পারেন জখের ধন, এগুলো মাটির নিচে লুকিয়ে রাখা হতো যে কোনো যুদ্ধের সময়। খোদাই করা রয়েছে এক নারী সন্তান জন্ম দিচ্ছে, এটা কিন্তু আসলে একটা ঘণ্টা, প্রতীক হয়েছে মাতৃত্বের। আর এখন দেখছেন স্কটল্যান্ডের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, এটাকে বলা হয় আব্রথের ঘোষণা, যেটা স্কটিশ ব্যারন মানে সামন্তরা এবং অভিজাত ব্যক্তিরা লিখেছিলেন
স্কটল্যান্ড একটি স্বাধীন দেশ এবং রবার্ট দ্য ব্রুস তাদের মধ্যে। আমরা লড়াই করছি না গৌরব আমরা লড়াই গায়ে ঢাকা দেওয়ার মতো এই লাইন দুটি ছিল বিনা পরিকল্পনায় এই জাদুঘরে ঢুকে যাওয়ার আমার সবচেয়ে বড় প্রাপ্তি। স্কটল্যান্ডের স্টিম ইঞ্জিনের ইতিহাস থেকে শুরু করে আর্গাইল ফ্যাক্টরির এই গাড়ির বিজ্ঞাপন সবকিছুই ছিল আমাদের কাছে বোনাস। আর এটা কিন্তু আমাদের অত্যন্ত পরিচিত, এখনো বাংলা গ্রামে ব্যবহৃত হয় এই তাঁত মেশিন, যাকে বলা হয় জ্যাকওয়ার্ড লুম। মামা লেফট, মামা রাইট, রাইট মামা রাইট। আপনাদের দাঁড় করিয়ে দিলাম এক বৈজ্ঞানিক বিপ্লবের মুহূর্তে, যা ঐতিহাসিকও বটে। ডলি দ্য শিপ, বিশ্বের প্রথম জীবিত ক্লোন করা স্তন্যপায়ী পশু। এই ডলিকে তৈরি করা হয়েছিল আর এক প্রাপ্তবয়স্ক শিপের কোষ থেকে। রিভু কোথায়, রিভু কোথায়? বেবি, মাই বেবি। এটা হচ্ছে ববির কিংডম, ধানি। এই হচ্ছে বিখ্যাত সেই ববি। সবাই ববির নাক ধরে বেশ ছবি তুলছে। এডিনবার্গের আরেকটা রাস্তার দৃশ্য। এডিনবার্গের পথে আরেকটা হৃদয়স্পর্শী গল্প, ববি। ববির মালিক ছিল জন গ্রে এবং জন গ্রে ছিলেন একজন পুলিশের সদস্য। 1860 সালে জন গ্রে অসুস্থ হয়ে মারা যান এবং তাকে এই সামনেই গ্রে ফ্রায়ার্স কবরস্থানে সমাহিত করা হয়। তারপর ববি যতদিন বেঁচে ছিল ততদিনই সে তার বন্ধুর কবরের পাশেই বসে থাকতো। সেভাবেই তাকে স্থানীয়রা দেখে গেছে আমৃত্যু। বন্ধু বলুন, প্রভু বলুন, সঙ্গী বলুন, সেই জন গ্রের কবরের পাশেই সে মৃত্যুবরণ করে প্রায় 14 বছর পরে। আমার অন্যতম প্রিয় জায়গা গ্রেভিয়ার্ড। এত শান্ত নিরিবিলি জায়গা, আর আমরা যারা জীবন্ত আছি এখনো চলে আসি উৎপাত করতে। আমি যেন শুনতে পেলাম ফিসফিস করে কে বলে গেল, এসো একবার সন্ধেবেলায়। ঠিক সন্ধে নামার মুখে আমার নাম ধরে কেউ ডাকে। সন্ধেবেলায় চলে আসবেন সময় করে। কবরস্থানের আরেকটা আমি বিশেষত্ব দেখেছি, এখানে যে শুধু মানুষ তাদের প্রিয়জনদের কফিনের বাইরে ফুল রাখতে আসে তা না, অনেকে কিন্তু অনেক ধরনের গাছ লাগিয়ে যায়, অনেক ধরনের গাছ লাগিয়ে এখানে উৎসর্গ করে যায়। ঠিক আছে, সেটা অবশ্যই পৃথিবী এবং মানুষের জন্য অনেকটা উপকারী হয়। আর এই দেখুন, এখানে হচ্ছে সমাধিস্থলে ট্রিপ হবে এখন। Ghost tour. Thank you so much. No charge for the kids, yeah? We just charge you two students. You want to come on? We'll give you a good price. এবারে আপনাদের দেখাবো ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত এই ইন্ডিয়া বিল্ডিংস, যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামী সেনাপতি বাপত ভারতে ব্রিটিশ শাসনের ওপরে একটি প্রবন্ধ উপস্থাপন করেছিলেন। পৌঁছে গেছি এডিনবার্গের সেই বিখ্যাত রাস্তা যার নাম ভিক্টোরিয়া স্ট্রিট। ভিক্টোরিয়া এখানে সব জায়গায়। যাই হোক, ভিক্টোরিয়া স্ট্রিটের কথা আপনাদের মনে আছে কিনা জানি না। আপনাদের দেখিয়েছিলাম হ্যারি পটারের বার্থ প্লেস, বা যেখানে হ্যারি পটারের গল্প লেখা শুরু হয়েছিল, সেই ক্যাফেটি কিন্তু এখন এই রাস্তাতেই কোথাও রয়েছে। আমরা খুঁজবো। আচ্ছা, ওই যে লাল রঙের যে ক্যাফেটা, সেটাই মনে হয়। এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে কিন্তু লোকজন ওপরে উঠে ফটো তুলছে।
এই হচ্ছে সেই ক্যাফে দ্য এলিফ্যান্ট হাউস। এখানে কিন্তু আসতেই পারেন একটা হ্যারি পটার ভাইবের জন্য। অনেকেই বিশ্বাস করেন এই ভিক্টোরিয়া স্ট্রিট হচ্ছে হ্যারি পটারের ডায়াগনাল অ্যালির অনুপ্রেরণা। আর আপনাদেরকে বলে রাখি, এডিনবার্গের পুরনো শহর এবং নতুন শহর দুটোই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, আর এই ভিক্টোরিয়া স্ট্রিট হচ্ছে তারই একটি অংশ। আর এই দেখুন, দ্য স্মলেস্ট পাব ইন স্কটল্যান্ড। রাস্তা দিয়ে পায়ে হেঁটে হেঁটে যদি আপনি শহর ঘোরেন, এমন অনেক কিছু আপনি বের করে ফেলবেন যেটা বোধহয় গাড়ি করে ঘুরলে বা বাসে করে ঘুরলে সম্ভব না। অনেকক্ষণ হাঁটছি আর আপনারাও হাঁটছেন আমার সাথে, হাঁপিয়ে গেছেন বোধহয়, তাই একটা বিরতি নিতেই হবে। বাচ্চাদের জন্য আইসক্রিম, আমাদের জন্য কফি। আইসক্রিম ব্রেক। না, এডিনবরায় যেন হগওয়ার্টসদের রাজত্ব। তবে আমরা যাচ্ছি এখন সেই স্কুলটি দেখতে যেটা বলা হয় জে.কে. রাউলিংয়ের হ্যারি পটারের অনুপ্রেরণা, সেই জর্জ হ্যারিয়েট স্কুল। স্কুলটি আমরা বাইরে থেকেই দেখব, তবে দেখতে দেখতে মনে হলো হগওয়ার্টসদের মতো একটা বড় প্রাচীন দুর্গের মতো ভবন, যা একেবারেই গল্পের সেই জাদুবিদ্যার স্কুলের মতনই কিন্তু অনুভূতি দেয়। এডিনবার্গে জে.কে. রাউলিং দীর্ঘ সময় কাটিয়েছেন ও লিখেছেন, ফলে তার কল্পনার জগতে এই স্কুলটি প্রভাব ফেলেছে বলেই ধারণা করা হয়। যদিও লেখিকা নিজে কোথাও কিন্তু বলেননি যে এই স্কুলটি সরাসরি হগওয়ার্টসের ভিত্তি, কিন্তু ওই যে হাওয়াতে একবার ছড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটাও হয়ে ওঠে একটা আকর্ষণীয় জায়গা। তাই আমরাও চলে এসেছি দেখতে এই জর্জ হ্যারিয়েট স্কুল। আর এর উল্টো দিকেই কিন্তু রয়েছে বিখ্যাত বিশ্ববিদ্যালয় এডিনবার্গ বিশ্ববিদ্যালয়। বেশ কিছু যুগ আগে বাঙালির আরেক গর্ব, যিনি একজন রসায়নবিদ, ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী এবং শিল্প উদ্যোক্তাও, এসেছিলেন এই এডিনবার্গ ইউনিভার্সিটিতে। দাঁড়িয়ে আছি ইউনিভার্সিটি অফ এডিনবার্গের সামনে। ইউনিভার্সিটি অফ এডিনবার্গ বিশ্বের একদম প্রথম সারির বিশ্ববিদ্যালয়, আমরা সবাই জানি। বাঙালির এক সন্তান এখানে 1800 শতকে 1887 সালে হয়তো এখানে এসেছিলেন। কে বলুন? উত্তরটা আমাদের সবার জানা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আর ফেরার সময় চোখে পড়লো এই পাকিস্তানি রেস্তোরাঁ। খাওয়ার দাওয়া সেখান থেকে বেঁধে বাঙালি চললো এবারে আবার এয়ারবিএনবির উদ্দেশ্যে, কারণ সারাদিন কিছুই প্রায় খাইনি, ভরসা ছিল ওই একই হ্যাগিস। তাই এখন আগে খেতে হবে ফিরে। খাওয়ারটা দুর্দান্ত বলতে পারছি না, তবে হ্যাঁ ঠিকঠাক ছিল। আর আমি আবার বেরিয়ে পড়েছি এডিনবার্গের সন্ধ্যের পথে। একটা জায়গা আমার দেখা হয়নি, সেদিকেই আমি হাঁটছি। ক্যাসেলের নিচের জায়গাতে ক্রিসমাস মার্কেট করছে, আর সেই চেনা পরিচিত দৃশ্য। ছোটবেলা আমরাও এরকম বাবার হাত ধরে কাঁধে চড়ে মেলা ঘুরতে গিয়েছি, এখানেও তাই। সারা পৃথিবীর মানুষের মধ্যে কিন্তু ওই একই ইমোশন, সম্পর্কের সঙ্গে সম্পর্কের যে অনুভূতিটা আমরা ভারতবর্ষে বসে অনুভব করি, সেটা কিন্তু এখানেও মানুষের করে। কিচ্ছু আলাদা না, হয়তো চিন্তা ভাবনার দিক থেকে কোথাও কোথাও একটু আলাদা রয়েছে, তাই আমাদের সামাজিক সংস্কৃতি কালচারাল ব্যাপারটা আলাদা, কিন্তু ওই অনুভূতিটা কিন্তু একদম এক। ওরা না ওরকম, ওরা না সেরকম, বেশি দিন সম্পর্ক টেকে না, না না না, সেরকম কোনো ব্যাপারই না। ফ্যামিলি ওরিয়েন্টেশন আমি কিন্তু দেখেছি এখানেও যথেষ্ট কিন্তু স্ট্রং। এই হচ্ছে এডিনবার্গের পোশাক। টুপিটার দাম হচ্ছে 7 পাউন্ড। মানে ভাবুন, এই টুপিটার দাম 7 পাউন্ড। দাম কিন্তু এখানে জিনিসপত্রের না, এই টুরিস্টিক ব্যাপারের জন্য এই স্টলগুলো হচ্ছে 20 পাউন্ড।
আর এই যে ড্রেসটা পরে আছে এটা হচ্ছে 35 পাউন্ড। 35 পাউন্ড তো আমি কমই বলবো, জানেন তো। আগের বারে ধানির জন্য একটা পছন্দ করেছিলাম, ওটাই বলেছিল 30 পাউন্ড। দেখতে পারেন এই যে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে হোটেল, খাওয়া দাওয়া চলছে আর আমরা রাস্তায় এরকম হেঁটে যাচ্ছি। এডিনবার্গ শহরটাই কিন্তু অল অ্যাবাউট আন্ডারগ্রাউন্ড। বৃষ্টি ভেজা এডিনবার্গ কিন্তু কোনোভাবেই উজ্জ্বলতা এতটুকু ম্লান পায়নি। এই জায়গাটার একটা অদ্ভুত এনার্জি রয়েছে। রাতের সৌন্দর্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে সেন্ট জাইলস চার্চ, আর তার ঠিক পাশেই সেই ভয়ঙ্কর মেরি কিংস ক্লোজ, যার কথা আপনাদের আগেই বলেছি এই গলিটার কথা। আর তার ঠিক পাশে এডিনবার্গ সিটি চেম্বার, যেখানে রয়েছে ফ্ল্যাগস্টোন উঠোন, এবং সেই উঠোনটি ক্রেইল হেথ পাথর দিয়ে তৈরি। এখানে প্রতিটি স্ল্যাব এডিনবার্গের অন্যতম সেরা জীবিত নাগরিক, যার মধ্যে রাউলিংও রয়েছে, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। দেখুন এখানে অনেকের হাতের ছাপ দেখতে পাচ্ছেন, যার মধ্যে রাউলিং অন্যতম। রয়্যাল মাইলের ওপরে পেলাম একটা খুব পুরনো কিন্তু জনপ্রিয় পাবের সন্ধান, জনপ্রিয় সুস্বাদু খাবারের জন্য, তার মধ্যে অন্যতম হ্যাগিস। আমাদের এডিনবার্গের ব্লগের এখানেই এটি। আশা করি কিছু আপনাদের তথ্য দিতে পারলাম, আশা করি আমার অভিজ্ঞতাটা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে পারলাম। আমার অন্তরের ধন্যবাদ আমি জানাই আপনাদের সবাইকে। সবাই খুব ভালো থাকবেন। ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা দুর্দান্ত ভীষণ মজার অ্যাডভেঞ্চারাস ব্লগ নিয়ে। আমি বংট্রাটার সৌমি, সাইনিং অফ ফ্রম এডিনবার্গ। সবাইকে আসছি, ভালো থাকবেন।